ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে তোমাদের ঘুরিয়ে দেখাবো পুরো সিমলা শহর। কলকাতা থেকে কিভাবে তোমরা সিমলাতে এসে পৌঁছাবে সেটা তো থাকছে, তার সাথে সিমলাতে এসে কোথায় থাকবে, কোথায় খাবার দাবার খাবে, সিমলার আশেপাশে যতগুলো সাইট সিন রয়েছে সেগুলো কিভাবে ঘুরে দেখবে, তাতে কতক্ষণ সময় লাগতে পারে, এমনকি থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি হবে ভীষণ জমজমাট। সিমলা ভ্রমণে আসার সঠিক সময় কোনটি, কোন সময় সিমলাতে ভিজিট করলে পরে এই পরিমাণে বরফ তোমরা দেখতে পারবে, সমস্ত কিছু এ টু জেড খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে। তাই আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি, ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। বেশ অনেক দিনের একখানা প্ল্যানিং ফাইনালি সিমলা ভ্রমণের জন্য বাড়ি থেকে রেডি হয়ে সোজা চলে এসেছি হাওড়া স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি ঠিক 9টা। দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আজকে রাত্রেবেলা 9:55 রয়েছে হাওড়া স্টেশন থেকে হাওড়া টু কালকা নেতাজি এক্সপ্রেস বা কালকা মেল, যে ট্রেন ধরে সোজা রওনা দেব সিমলার উদ্দেশ্যে। বেশ অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম সিমলা ভ্রমণ নিয়ে, কিভাবে একখানা সুন্দর ভিডিও ক্রিয়েট করব তা নিয়ে অনেক ভাবনা চিন্তাতেও ছিলাম। তবে সিমলা ভ্রমণে যখন বেরিয়েছি খুব সুন্দর একখানা ভিডিও আশা করছি তোমাদের আমি উপহার দিতে পারবো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো আমি যে কোনো জায়গাতে যখন ঘুরতে যাই আমার সাথে কি লাগেজ থাকে না। না না বন্ধুরা, লাগেজ অবশ্যই থাকে। আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওগুলো শুট করি আমার চোখের সামনে নজরের আশেপাশে লাগেজগুলো রেখে দিই। সিমলা ভ্রমণে যখন যাচ্ছি বুঝতেই পারছো ঠান্ডার জায়গা, প্রচুর ঠান্ডা হবে, তাই লাগেজগুলো প্রচুর হয়ে গিয়েছে। সাথে 2 ছেলে রয়েছে, এখনো হাতে বেশ অনেকক্ষণ সময় রয়েছে। ট্রেন আসা পর্যন্ত এখন 9 নম্বর প্ল্যাটফর্মেই অপেক্ষা করব। সিমলা ভ্রমণের জন্য আমাদের সবার প্রথমে পৌঁছাতে হবে কালকা স্টেশনে। তবে শিয়ালদা স্টেশন কিংবা কলকাতা স্টেশন থেকে কালকা স্টেশন পৌঁছানোর জন্য কোনো ট্রেন নেই। শুধুমাত্র হাওড়া স্টেশন থেকে এই একটি মাত্র ট্রেন, যে ট্রেনটি ধরে খুব সহজেই হাওড়া স্টেশন থেকে কালকা স্টেশনে পৌঁছানো যায়। ফাইনালি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে এসে পৌঁছালো ট্রেন নাম্বার 123-11 নেতাজি এক্সপ্রেস ট্রেন। ট্র্যাকে আপাতত ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সকলে ট্রেনে উঠতে ব্যস্ত। এই ট্রেনে জার্নি করব বলে মোটামুটি 2 মাস আগে আইআরসিটিসি অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে ট্রেনের টিকিটটা কেটে নিয়েছিলাম। আশা করছি ট্রেন জার্নিটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। তবে বন্ধুরা, সিট পড়েছে আমার S7-এ। বাইরের দিকে আর দাঁড়িয়ে আমি সময় নষ্ট করব না, ট্রেন ছাড়ার প্রায় সময় হয়ে এসেছে, তাই চট জলদি করে ট্রেনে আমি উঠে পড়ব। নেতাজি এক্সপ্রেস ট্রেন প্রতিদিন হাওড়া স্টেশন থেকে রাত্রিবেলা 9:55-তে ছেড়ে রওনা দেয় কালকা স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে কালকা স্টেশন পৌঁছাতে সময় নেয় প্রায় 29 ঘন্টা 5 মিনিট। মাঝখানে প্রায় 34টা হল্ট পড়ে। একসাথে কভার করে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, তার সাথে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা রাজ্য। নেতাজি এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচের ভাড়া 765 টাকা, এসি থিয়েটারের ভাড়া 1930 টাকা, এসি টুটারের ভাড়া 2750 টাকা, ফার্স্ট ক্লাস এসির ভাড়া 4625 টাকা। 1712 কিলোমিটার পথ অতিক্রম করে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো কালকা স্টেশনে। ফাইনালি পৌঁছে গেলাম কালকা স্টেশনে। কালকা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে আপাতত আমাদের নেতাজি এক্সপ্রেস ট্রেন, যেখানে 29 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমাদের পৌঁছানোর কথা ছিল কালকা স্টেশনে, সেখানে 32 ঘন্টার জার্নি কমপ্লিট করে কালকা স্টেশনে এসে পৌঁছালাম। যেখানে সঠিক সময় ছিল ভোরবেলা 3টের সময় কালকা স্টেশনে ট্রেন পৌঁছে যাবে, এখন ঘড়ির কাঁটায় বাজে সকালবেলা 6টা ঠিক 15। এদিকে সকালবেলা 6টা 20-তে আমাদের রয়েছে টয় ট্রেনের টিকিট কাটা। হাতে খুব অল্প সময়, সোজা সামনের দিকে এগিয়ে গিয়ে টয় ট্রেন স্টেশনের কাছে যাব।
তোমরা বুঝতেই পারছো আমাকে দেখে অনেক সোয়েটার গায়ে একদম চাপিয়ে নিয়েছি। আসলে চণ্ডীগড় স্টেশন পার করার পর থেকে এই ঠান্ডাটা আমরা বুঝতে পেরেছি। দিল্লি পর্যন্ত ঠিক সেইভাবে আমাদের ঠান্ডা লাগেনি। হাতে খুব অল্প সময়, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, সোজা সামনের দিকে এগিয়ে গিয়ে টয় ট্রেন স্টেশনে যাবো, তারপরে বাকি ইনফরমেশন গুলো তোমাদের কাছে তুলে ধরবো। কালকা টয় ট্রেন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। 5 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকেই দাঁড়িয়ে রয়েছে আমাদের টয় ট্রেন, যে টয় ট্রেন ধরে সোজা এবারে কালকা স্টেশন থেকে রওনা দেব সিমলার উদ্দেশ্যে। মোটামুটি 1 মাস আগে টয় ট্রেনে জার্নি করবো বলে এবং সিমলায় পৌঁছাবো বলে 1 মাস আগে টিকিটটা বুক করে রেখেছিলাম অনলাইনে। পাশে আরো একখানা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে, সেই টয় ট্রেনটা এবারে ছাড়বে, যার জন্য হর্ন দিয়ে দিয়েছে। এইদিকে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। তবে তোমাদের বলে দিচ্ছি, 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেমেছিলাম, ওভারব্রিজ ক্রস করে সোজা চলে এসেছিলাম কালকা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে রয়েছে টয় ট্রেন স্টেশন। আমাদের সিট পড়েছে DB1 এ, এখানে জানলার পাশে সিট পড়েছে, ছেলে দুটো বসে রয়েছে। চলো এবারে ট্রেন ছেড়ে দেবে, ট্রেনে উঠে পড়ি। ট্রেন নাম্বার 52451 শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ভোরবেলা 5:45 কালকা স্টেশন থেকে ছাড়ে, সিমলাতে গিয়ে পৌঁছায় সকালবেলা 10:40। সকালবেলা 6:20 যে ট্রেনটি আমি ধরেছিলাম সেই ট্রেনের নাম কালকা সিমলা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 52453। সকালবেলা 7টার সময় রয়েছে কালকা সিমলা এক্সপ্রেস, ট্রেন নামটা এক, তবে ট্রেন নাম্বারটা আলাদা, 52459। সকালবেলা 6:20 কালকা সিমলা এক্সপ্রেস ট্রেন যে ট্রেনটি আমি ধরেছিলাম সেই ট্রেনের বিভিন্ন কোচের ভাড়া 2S এর ভাড়া 65 টাকা মাথা পিছু, VS এর ভাড়া মাথা পিছু 130 টাকা, CC কোচের ভাড়া মাথা পিছু 265 টাকা এবং FC কোচের ভাড়া মাথা পিছু 300 টাকা। সকালবেলা 7টার কালকা সিমলা এক্সপ্রেস ট্রেনের মাত্র দুটো কোচ রয়েছে। একটা হলো FC, যে কোচের ভাড়া মাথা পিছু 475 টাকা, আরেকটা হলো EV কোচ, যে কোচের মাথা পিছু ভাড়া 630 টাকা। এইখান থেকে একদম পাহাড়ি পথের দৃশ্য দেখতে এত সুন্দর লাগছে। টয় ট্রেনে থাকা সকলেই প্রচুর এক্সাইটেড। এই মাত্র সকলে এসে সিটে বসলো। ট্রেনে ওঠার পর থেকে সকলেই ছবি তুলতে এবং ভিডিও শুট করতে ব্যস্ত ছিল, যেটা দেখে বেশ ভালো লাগলো। টয় ট্রেনটা ওপরের দিকেও পুরো কাচের রয়েছে এবং জানলাগুলোও পুরো কাচের। জানলা বন্ধ থাকলে পরেও সুন্দর ভিউ তোমরা এমনি ক্যাপচার করতে পারবে, তবে জানলাগুলো খোলাও যায়। খুললে পরে কি হাওয়াটা আর কি তোমাদের গায়ে লাগবে, তবে আমি জানলা খুলেই বসে রয়েছি। কালকা স্টেশন থেকে সিমলা পৌঁছানোর জন্য সব থেকে বেশি ডিমান্ড রয়েছে শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ট্রেনের। সেই ট্রেনের একটি মাত্রই কোচ রয়েছে FC কোচ, মাথা পিছু ভাড়া পড়বে 595 টাকা করে। আমার কাছে টিকিট ফেয়ারটা বড্ড বেশি মনে হয়েছে। যদি তোমাদের বাজেটের মধ্যে হয় তোমরা সেই ট্রেনেরও টিকিট কেটে নিতে পারো। আমাকে দেখে আন্দাজ করতে নিশ্চয়ই পারছো কতটা আনন্দের সাথে টয় ট্রেন জার্নিটা উপভোগ করছি। এইবারে হয়তো অনেকে চিন্তা করছো, যদি সঠিক সময় টয় ট্রেনের টিকিট কাটতে না পারি বা সঠিক সময়ে ট্রেনের টিকিটটা না পাই, তাহলে আমরা সিমলাতে পৌঁছাবো কেমন করে? কালকা কিংবা চণ্ডীগড় স্টেশন থেকে বাই কার খুব সহজেই পৌঁছানো যায় সিমলা শহরে। কালকা থেকে সিমলা পৌঁছানোর সময় ছোট বড় প্রচুর টানেলের মধ্যে দিয়ে জার্নি করতে হবে। প্রত্যেকটা টানেলের ভিডিও করা সম্ভব নয়, তবে আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দেখতে তোমাদের বেশ ভালো লাগছে। টানেল নাম্বার 33 পার করে এখন দাঁড়িয়ে রয়েছে বারুক স্টেশনে। এখানে দুখানা প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের টয় ট্রেন দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর সামনের দিকে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, একদম পাশাপাশি। ভিউটা অসাধারণ। সকলেই একদম ট্রেন থেকে নেমে পড়েছে, সকলে ভিডিও শুট করছে, ফটো তুলছে। তবে আশেপাশের ভিউ তো সুন্দর অবশ্যই। টানেল নাম্বার 33 বেশ অনেকটা বড় এবং অনেকক্ষণ আমাদেরকে এই টানেলের মধ্যে দিয়ে জার্নি করতে হয়েছে। ফাইনালি এসে বারুক স্টেশনে আমরা দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম একজনকে, বললো এখানে 8 মিনিট টয় ট্রেন দাঁড়িয়ে থাকবে। তো 8 মিনিট যতক্ষণ এখানে ট্রেন দাঁড়িয়ে থাকবে আশেপাশের ভিউগুলো আমরা উপভোগ করব। সাথে এখানে স্টেশন চত্বরে দেখছি বেশ অনেক রকমের খাবার দাবারও পাওয়া যাচ্ছে।
বারোক স্টেশন থেকে আমিও কিছু খাবার দাবার কিনে নিলাম। এখানে দুটো সামোসা নিয়েছি, মানে সিঙ্গারা নিয়েছি, দাম পড়লো 1 পিস 15 টাকা করে, মানে দুটোর দাম পড়লো 30 টাকা। আর এখানে ছেলেদের জন্য ম্যাগি নিলাম, ম্যাগির দাম পড়লো 50 টাকা করে। এই হলো কন্টেনারের মধ্যে ম্যাগিগুলো দিয়েছে, ফয়েল প্যাকেটের মধ্যে। কোয়ান্টিটি খুব একটা বেশি নয়, শুধুমাত্র বয়েল করে দিয়েছে। ছেলেরা এটাই খাচ্ছে, আর আমি আর সৌরভ সিঙ্গারাটা খাবো। সাথে কিন্তু সস দিয়েছে, টমেটো সস, সেটা সামনের দিকে রাখা রয়েছে। আসলে ছেলেগুলো খাচ্ছে তো, আর রাখারও জায়গা নেই। এটা কি এখন বলতে পারো সকালের জলখাবারটা কমপ্লিট করব। সিঙ্গারা কিংবা ম্যাগি ছাড়া আরো বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছিল। ট্রেনের মধ্যে পাওয়া যাচ্ছিল কাঁচা ছোলা মাখা, সেদ্ধ ছোলা মাখা। খাওয়া দাওয়া, টয় ট্রেনে জার্নি করা, সুন্দর ভিউ দেখা, সমস্ত কিছু মিলিয়ে ট্রেন জার্নিটা আমাদের বেশ জমজমাট হয়ে উঠেছিল। কালকা থেকে সিমলা 94 কিলোমিটার পথ অতিক্রম করতে টয় ট্রেনে সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টা। জার্নি পথে তোমরা দেখতে পারবে 102 থেকে 103টি টানেল বা সুড়ঙ্গ, এছাড়াও 800টির বেশি সেতু এবং 900টির বেশি বাঁক। 2152 ফিট উচ্চতা থেকে জার্নি শুরু করেছিলাম। সিমলায় এসে পৌঁছালাম 6404 ফিট উচ্চতায়। আমার চোখে দেখা টয় ট্রেনে বসে সুন্দর ভিউ এবং টয় ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ফাইনালি সেফ একটা জার্নি কমপ্লিট করে পৌঁছে গেলাম সিমলাতে। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর ঠিক 1টা। প্রায় অর্ধেক বেলায় আমরা টয় ট্রেনে কাটিয়ে দিলাম। বেশ সুন্দর ভিউগুলো উপভোগ করেছি টয় ট্রেনে বসে। সিমলা টয় ট্রেন স্টেশনটা ভীষণ সুন্দর। প্রথম দেখায় কেউ বুঝতেই পারবে না এটি একটি রেলওয়ে স্টেশন। তবে এই স্টেশনের ভেতরে ছোট বড় বেশ অনেকগুলো স্টল রয়েছে, যেখানে বাচ্চাদের খেলনা, শীতের পোশাক, সোয়েটার, টুপি অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তার সাথে খাবার দাবারের বেশ অনেকগুলোই দোকান ছিল। সিমলা টয় ট্রেন স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে দেখতে পারবে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে একখানা গাড়ি স্ট্যান্ড। এখানে এসে সবার প্রথমে গাড়িতে উঠে বসলাম। সিমলাতে এসে কোথায় রাত্রিবাস করব সেটা জানার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। স্টেশন চত্বর থেকে আমাদের হোটেলের দূরত্ব খুব একটা বেশিক্ষণের নয়। যেহেতু সাথে অনেক ব্যাগপত্র ছিল, যার জন্য আমাকে একখানা গাড়ির সাহায্য নিতে হয়েছিল। গাড়ি থেকে নেমে পড়েছিলাম মেন রোডে। মেন রোডটা এই যে ব্যাক সাইডে দেখা যাচ্ছে, সেখান থেকে হাঁটা পথে চলে এসেছি হোটেল রাজদূতের সামনে। এই মুহূর্তে হোটেল রাজদূতের সামনেই দাঁড়িয়ে রয়েছি। সিমলাতে এসে হোটেল রাজদূতে আজকে নাইট স্টে করব। এবারে হলো সিমলা, কুল্লু, মানালি, কাসোল, তার সাথে আশেপাশে যতগুলো সাইট সিন রয়েছে 5 রাত 6 দিনে ঘুরে দেখবো। এতগুলো জায়গা এতটা শর্ট টাইমে ঘুরে দেখবো, যার জন্য আমার মনে হলো বুদ্ধিমানের কাজ হবে প্যাকেজ করে নেওয়া, তাহলে আমার মাথায় কোনো হেডেক থাকবে না। তাই আমি 5 রাত 6 দিনে এই প্রত্যেকটা জায়গা ঘুরে দেখার জন্য ট্যুর পিকার্স থেকে একখানা প্যাকেজ করে নিয়েছি। প্যাকেজের মধ্যে যা যা থাকবে ইনক্লুডিং সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু প্যাকেজ করে নিয়েছি, থাকা, খাওয়া, ঘোরা এবং আশেপাশে যতগুলো সাইট সিন ঘুরবো, সেই সাইট সিন গুলো ঘোরার জন্য যে গাড়ি রয়েছে সমস্ত কিছু ব্যবস্থা ট্যুর পিকার্স আমাকে করে দিয়েছে। আমার মাথায় কোনো হেডেক নেই। আমি এই ট্যুরটা শুরু করেছি, মানে প্যাকেজটা শুরু করেছি সিমলা থেকে, এবং ড্রপ নেব চণ্ডীগড়ে। তোমরা চাইলে পরে ড্রপ নিতে পারো কালকাতেও, এটা পুরোটাই নিজেদের ওপরে। এখন যেহেতু সিমলাতে এসে হোটেল রাজদূতের সামনে দাঁড়িয়ে রয়েছি, যার জন্য হোটেল রাজদূতে এই মুহূর্তে চেক ইন করবো। এবং ট্যুর পিকার্সের হাত ধরে তোমরা যদি এই প্রত্যেকটা জায়গা ঘুরে দেখো, প্যাকেজে কি কি থাকবে, তারা কি কি জিনিস তোমাদেরকে প্রোভাইড করবে, সমস্ত কিছুটা যদি ভালো লেগে থাকে, সিমলা, কুলু, মানালি, কাসল ঘোরার জন্য ট্যুর পিকার্সের হাত ধরে প্রত্যেকটা জায়গা তোমরা অনায়াসে ঘুরে দেখে নিতে পারো। চলো তাহলে এবারে হোটেলের ভেতরে এন্ট্রি করা যাক। হোটেল রাজদূতের লোকেশনটা ভীষণই ভালো। হোটেলের আশেপাশে সুন্দর পাহাড়ি ভিউ তোমাদের মনমুগ্ধ করতে বাধ্য করবে। হোটেল রাজদূতের সামনে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, যেখানে বসে সকালবেলা সন্ধেবেলা খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে। রুমে এন্ট্রি করার সাথে সাথে সবার প্রথমেই চোখে পড়লো বড় এই কাচের আয়নাটা, যার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করতে পারবে। আর এটা হলো বেড। বেডটা শুধু দেখো কত সুন্দর রাউন্ড শেপে এবং সুন্দর করে সাজানো গোছানো। দুটো বালিশ রয়েছে, ছোট ছোট দুটো কুশন এবং ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। এই সাইডটা একটু দেখাই।
পুরোটাই বেডের পাশে এটা হলো কাচের জানলা। এত সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে কি বলবো। রোদটাও এসে পড়েছে একদম রুমের মধ্যে। বেডের উল্টো দিকে রয়েছে টিভি, এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এই সাইডেও রয়েছে বড় কাচের জানলা, যেখান থেকে দাঁড়িয়ে বা বেডে বসে মেন রোডের ভিউটাও তোমরা দেখতে পারবে। এখানে রয়েছে বড় একখানা ওয়ার্ড্রব, দাদারা আমাদেরকে বলে দিলেন রুমে আসার সাথে সাথে। বেডেও একখানা রয়েছে ব্ল্যাঙ্কেট, এক্সট্রা ভাবে আরো একখানা কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, প্রয়োজন হলে ব্যবহার করতে পারো। জলের জগ, গ্লাস, আর এখানে আপাতত র্যাকের মধ্যে আমাদের লাগেজ গুলো রয়েছে। আয়নার ব্যবস্থা রয়েছে, লাইট এবং পাখা, সমস্ত কিছু দিয়ে রুমটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো। যেহেতু আমি ভিডিও শুট করি, রুমটা দেখে একটা কথাই মাথায় এসছে যে আমার ভিডিওর জন্য এই রুমটা হলো একদম পারফেক্ট। এবারে ওয়াশরুমটা দেখাই। অ্যাটাচ ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। বেসিন রয়েছে, আয়না, ওয়েস্টার্ন টয়লেট, ডাস্টবিন এবং গিজারের ব্যবস্থা, যেটা ঠান্ডার জায়গায় বিশেষ করেই প্রয়োজন। জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার তো আছে। আর এই যে তোমরা পার্টিশনটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই কাচের। এই সাইডে আসলে পরে দেখতে পারবে খুব সুন্দর কিন্তু বালতি, ছোট একখানা টুল রয়েছে, শ্যাম্পু রয়েছে, তার সাথে রয়েছে ছোট একখানা মগ। জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, এই সাইডে রয়েছে একখানা শাওয়ার, তোমরা এখানে স্নান করতে পারবে। এইবারে তোমরা বুঝতেই পারছো বেশ অনেকক্ষণের জার্নি কমপ্লিট করে সিমলাতে এসে পৌঁছেছি। সেই হাওড়া থেকে জার্নি স্টার্ট করেছি। ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে। তার আগে একটা কথা অবশ্যই বলবো, এই যে হোটেলটা রয়েছে, হোটেলের মধ্যে তোমরা পায়ে হাঁটার জন্য সিঁড়িরও ব্যবস্থা পেয়ে যাবে, লিফটের ব্যবস্থাও পেয়ে যাবে। গেটটা আপাতত বন্ধ করে ওয়াশরুমে যাব, ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। হোটেল রাজদূতের নিজস্ব রয়েছে খুব সুন্দর রেস্টুরেন্ট এবং ডাইনিং হল, যেখানে বসে দুপুরের খাবারটা কমপ্লিট করছি। প্যাকেজের মধ্যে দুপুরের খাবারটা ইনক্লুডিং থাকে না, যার জন্য এক্সট্রা ভাবে টাকা পে করে আমাকে দুপুরের খাবারটা কিন্তু অর্ডার করতে হয়েছে। খাওয়ার দাওয়ারের ব্যবস্থা ভীষণ ভালো, যে কটা খাবার আমি অর্ডার করেছি প্রত্যেকটা টেস্ট কিন্তু দারুণ। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 2 প্লেট নিয়েছি রাইস, যে কোয়ান্টিটি রয়েছে আমার, সৌরভের আর 2 ছেলে যতটা পরিমাণে খায় আমাদের জন্য এনাফ। স্যালাড রয়েছে, আর এইখানে ছোট্ট হাঁড়ির মধ্যে রয়েছে কড়াই চিকেন, আর সাথে নিয়েছি ছেলেদের জন্য বিশেষ করে ডাল, আর এখানে ডিম সেদ্ধ, যাতে ছেলেরা ভালো করে খেতে পারে। এবার হয়তো তোমরা ভাবতেই পারো কড়াই চিকেনের সাথে রাইস, আসলে আমরাই একটু টেস্টটা চেঞ্জ করলাম যে খেয়ে দেখি কেমন লাগে খেতে। আর এখানকার যে খাবারের দামগুলো রয়েছে একদম ঠিকঠাক, মানে খুব একটা বেশি নয়। আর খাবারের টেস্টগুলো ভীষণ সুন্দর। অলরেডি আমি খেতে শুরু করে দিয়েছিলাম, ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করে দেখিয়ে দিই। এই হলো সুন্দর গ্রেভি, তার সাথে চিকেন, খুব সুন্দর টেস্ট হয়েছে। আসার পরে ছেলেদেরকে রেডি করালাম, ওদেরকে স্নান করালাম, নিজে রেডি হলাম। বেশ অনেকটাই বেলা হয়ে গেল দুপুরের খাবারটা কমপ্লিট করতে করতে। একবারে রেডি হয়ে বসেছি, দুপুরের খাবারটা শুধুমাত্র কমপ্লিট করব, তারপরে সিমলা সাইট সিনে যে মানে পায়ে হেঁটে যেসব জায়গাগুলো ঘুরে দেখা যায় সেগুলো ঘুরতে বেরিয়ে যাব। আর যেখানে বসে আছি পাশ দিয়ে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে কি বলবো। শুধুমাত্র রোদটা চোখে মানে এসে পড়ছে বলে পর্দাটা টেনে দিলাম। চটজলদি করে এবারে খাবারটা কমপ্লিট করে নেব। অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে আমার 2 ছেলেরই প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। বাইরে বেরিয়ে যদি আবার হোটেল খুঁজতে যাই খাবারের জন্য, এতেও অনেকটা সময় নষ্ট হবে। যার জন্য আমি ঠিক করেছিলাম হোটেল রাজদূতে যখন খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, দুপুরের খাবারটা এখানেই কমপ্লিট করে নেওয়া যাক। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4:30 পৌনে 5টার মতো। হাতে এখনো বেশ অনেকক্ষণ সময় রয়েছে। আর আজকের দিনটা সময় নষ্ট না করে সিমলা মল রোডের আশেপাশে যে ঘোরার মতো জায়গাগুলো রয়েছে, কালীবাড়ি রয়েছে, সেগুলো পায়ে হেঁটেই ঘুরে দেখব। সবার প্রথমেই বলে দিই, আজকে যে কটা জায়গাতে ভিজিট করব প্রত্যেকটা জায়গা তোমাদেরকে পায়ে হেঁটেই ঘুরে দেখে নিতে হবে। আর এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এই লোকেশন থেকে ওই যে দেখা যাচ্ছে হোটেল রাজদূত। হোটেল রাজদূত থেকে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই পাশের রাস্তাটা ধরে একদম উপরের রাস্তাতে চলে এসেছি। সবার প্রথমে ভিজিট করব আমি কালীবাড়িতে। কালীবাড়িতে যাওয়ার জন্য এই উপরের রাস্তাটা আমি কিন্তু ধরবো। সিমলা ভ্রমণের একটি আকর্ষণীয় স্থান ব্যান্টনি পাহাড়ে অবস্থিত গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির বা মা কালীর মন্দির। যে মন্দির প্রাঙ্গণে সিমলাতে ভ্রমণ করতে আসা প্রত্যেকটা পর্যটক একবার হলেও আসার চেষ্টা করে। হোটেল রাজদূত থেকে হাঁটা পথে চলে এলাম সিমলার কালীবাড়িতে।
হাঁটা পথে আসতে বেশ অনেকক্ষণই সময় আমাদের কিন্তু ওয়েস্ট হলো, কারণ বুঝতেই পারছো আমরা সমতলে থাকা মানুষজন, পাহাড়ি রাস্তাতে হাঁটাচলা করতে একটু কষ্ট তো অবশ্যই হবে। চলে এসেছি সিমলার কালীবাড়িতে, মন্দির প্রাঙ্গণের ভেতরেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমার মনে হয় সিমলাতে ঘুরতে আসা প্রত্যেকটা পর্যটকই সবার প্রথমে এসে মায়ের দর্শনটা করে, তারপরে সিমলা ভ্রমণটা স্টার্ট করে। যথারীতি আমিও চলে এলাম সবার প্রথমে মায়ের দর্শনটা সারতে। মন্দির প্রাঙ্গণের ভেতরে তোমরা গিয়ে অবশ্যই পুজো দিতে পারবে। বাইরের দিকে একদম মন্দির প্রাঙ্গণের বাইরের দিকে যে রোডটা রয়েছে সেখানে ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে, সেখান থেকে ডালা কিনে নিতে পারো। মন্দিরের ভেতরে গিয়ে তোমরা নিজেরা গিয়ে দর্শন করতে পারলে পরেও কোনো রকম ছবি তুলতে পারবে না এবং ভিডিও শুট করতে পারবে না। আপাতত মন্দির প্রাঙ্গণে গিয়ে মায়ের দর্শনটা সেরে আসবো। তার আগে দেখিয়ে দিই, বাইরের দিকে যেহেতু দাঁড়িয়ে রয়েছি, এইখান থেকে আশেপাশে পাহাড়ের খুব সুন্দর ভিউ কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে ওই যে হনুমানজির বড় মূর্তিটা, কালকে আবার সেখানে আমরা যাব, সেটা তোমাদের কাছে অবশ্যই পরে তুলে ধরবো। এখন মায়ের দর্শনটা সেরে আসবো। 1823 সালে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরের দেবী শ্যামলা দেবী, আর সেই শ্যামলা নাম থেকেই সিমলার নামকরণ করা হয়েছে। কালীবাড়িতে যে পুরোহিত মশাই রয়েছেন তিনি হলো একজন বাঙালি পুরোহিত মশাই। বাঙালি নিয়ম অনুসারে এই মন্দিরে মায়ের আরাধনা হয়। সিমলার কালীবাড়ি থেকে মোটামুটি 600 থেকে 700 মিটার হাঁটা পথে আমার আইডিয়াতে যেটা বললো, আমি পৌঁছালাম সিমলার মল রোডে। সিমলার মল রোডের ভাইবসটাই একদম অন্যরকমের। তবে মেন কথা যদি বলি, সিমলার মল রোড কিংবা সিমলার কালীবাড়ি যদি তোমরা ভাবো গাড়ি করে ঘুরবে, এটা কিন্তু একদমই পসিবল নয়। কারণ সিমলার কালীবাড়ির একদম ঠিক নিচের দিকে একখানা রোড রয়েছে, তত দূরই গাড়ির সার্ভিস তোমরা পাবে, কিন্তু সেইখান থেকেও তোমাদেরকে মন্দির দর্শন করতে আসতে হলে হাঁটা পথেই আসতে হবে। এবং সিমলার কালীবাড়িতে যদি তোমরা পৌঁছে যাও, সেখান থেকে খুব সহজেই অনায়াসে তোমরা হাঁটা পথে 600 থেকে 700 মিটার হাঁটা পথে পৌঁছে যেতে পারবে সিমলার মল রোডে। এখন কিছুক্ষণ সময় কাটাবো সিমলার মল রোডে, কারণ সন্ধ্যেবেলা বুঝতেই পারছো চারিদিকে খুব সুন্দরভাবে আলো দিয়ে সেজে উঠেছে, জায়গাটা বেশ জমজমাট হয়ে উঠেছে। সিমলা কালীবাড়ি থেকে হাঁটা পথে যখন তোমরা সিমলা মল রোডের দিকে এগিয়ে আসবে, তখন দেখতে পারবে একখানা চক, যেখানে একজন পুলিশ কর্মী দাঁড়িয়ে থাকেন। কিছুটা দূর এগিয়ে গেলে তোমরা দেখতে পারবে একখানা বড় স্ট্যাচু। স্ট্যাচুর ঠিক পাশ দিয়ে একটি রাস্তা ওপরের দিকে চলে যাচ্ছে এবং একটি রাস্তা যাচ্ছে নিচের দিকে। দুটোই হলো মল রোডের অংশ। তবে প্রথমের দিকে ডিসাইড করে নিতে হবে তোমরা উপরের দিকের মল রোড এরিয়াটা ঘুরতে চাইছো নাকি নিচের দিকের এরিয়াটা ঘুরতে চাইছো। আমি ঠিক যেই সময় সিমলা ট্রিপটা করেছি, আশা রাখছি প্রত্যেকটা জায়গাতে গেলে পরেই প্রচুর পরিমাণে বরফের দেখা আমি পাবো, কিন্তু সিমলার মল রোডে এসেই যে আশা মাত্র বরফ দেখতে পারবো সেটা সত্যিই আশা করিনি। বরফের একখানা বিশাল চাই দেখো রাস্তার এক কোণে রয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। সকলে এসে হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছে এটা কি আসল বরফ। হ্যাঁ, একদম আসল বরফ, মানে রাস্তার এক সাইডে সাইড করেই রাখা রয়েছে, পুরো জমে আছে, পুরো জমে আছে। আমি অবশ্য ওপরের দিকের মল রোডের অংশটা সবার প্রথমে ঘুরে দেখব। তবে তোমরা যারা নিচের দিকের রাস্তাটা ধরবে, তোমরা কেমন ভিউ পাবে মল রোডের সেটাই একটু তুলে ধরার চেষ্টা করেছি। সবার প্রথমে দেখতে পারবে বড় একখানা ক্যাফে, যেখানে প্রিয় মানুষের সাথে বসে চা কফি খেতে খেতে সুন্দর সময় কাটাতে পারো। রাস্তার পাশে লাইন দিয়ে প্রচুর দোকান এবং সন্ধেবেলার সময় প্রত্যেকটা দোকান আলো দিয়ে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তবে মাথায় রাখবে, নিচের দিকের যে মল রোডের অংশটা রয়েছে, এই দোকানগুলো প্রত্যেকটাই ব্র্যান্ডেড দোকান। যারা একটু টাকা বেশি দিয়ে ভালো জিনিসপত্র কিনতে চাইছো, তারা এখানে ভিজিট করতে পারো। ব্র্যান্ডেড শু, ব্র্যান্ডেড জামা কাপড়, ব্র্যান্ডেড জুয়েলারি সমস্ত কিছু তো পাবে, তার সাথে নামি দামি রেস্টুরেন্ট, বারকাম রেস্টুরেন্ট সব কিছুই রয়েছে। এই রাস্তা ধরে কিছুটা দূর এগিয়ে গেলে পরে তোমরা দেখতে পারবে ওপরের দিকে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে। সেই সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে গেলে খুব সহজেই ওপরের দিকের মল রোডের অংশটাও তোমরা হাঁটা পথে ঘুরে দেখে নিতে পারবে। হাঁটা পথে সিমলার মল রোড ঘুরতে ঘুরতে চোখে পড়লো সিমলার একদম মল রোডের ওপরে থাকা হেরিটেজ বিল্ডিং, যার সামনে এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দর ভিউ, যার জন্য সকলে দাঁড়িয়ে এই বিল্ডিং এর সামনে ফটোশুট করছে, কেউ ভিডিও নিচ্ছে। আসলে বাইরের দিকে যে আলোর ফোকাসগুলো রয়েছে, আলোর ফোকাসগুলো বিল্ডিং এর মধ্যে এত সুন্দরভাবে পড়েছে, অসাধারণ লাগছে।
এখানে তো দাঁড়িয়ে রয়েছি, চোখটা আমার পড়ে রয়েছে আমার ঠিক উল্টো দিকে। একটু দেখাই তোমাদেরকে। এই যে এরিয়াটা রয়েছে দেখো, পুরো পাহাড়ের গায়ে যত বাড়িঘর রয়েছে, প্রত্যেকটা বাড়িঘরে পাহাড়ের মধ্যে আলোগুলো জ্বলছে, পুরো চিকচিক চিকচিক করছে, কি দারুণ লাগছে দেখতে। মল রোডটা পায়ে হাঁটার জন্য বেস্ট, সকালবেলাই বলো কিংবা বিকেলের পরে যখনই তোমরা মল রোডে আসবে, দেখবে সকলেই কিন্তু নিজেদের মতো হাঁটা পথে পুরো মল রোডটা ঘুরে দেখছে, যেহেতু গাড়ি ঘোড়া এখানে এন্ট্রি করতে দেওয়া হয় না। তাছাড়াও পুরো মল রোড জুড়ে বসার খুব সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানে কিছুক্ষণ বসে খুব সুন্দরভাবে তোমরা সময় কাটাতে পারো। সিমলা মল রোড পুরো সিমলা শহরের প্রাণকেন্দ্র। আর সেই মল রোডের ওপরে থাকা ঔপনিবেশিক ভবনগুলো দিনের বেলা যেরকম দেখতে ঠিক এক আলাদা রকম লাগে, সন্ধ্যের পর থেকে তা যেন এক আলাদা রকম রূপ ধারণ করে থাকে। হেরিটেজ বিল্ডিং থেকে 2-4 পা সামনের দিকে এগিয়ে চলে এসেছি। পাশে আরো একখানা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং এর ঠিক চূড়ার ওপরেই আমি যদি বলি, দেখো এই যে ছাদটা রয়েছে, পুরো ওপরের দিকে যে সাদা অংশগুলো পুরোটাই কিন্তু একদম বরফের চাই। মানে এত সুন্দরভাবে এত বরফ দেখতে পারবো সত্যিই আশা করিনি, খুব সুন্দর লাগছে। এইখানে সামনের দিকে রয়েছে একখানা ভিউ পয়েন্ট, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দর আলো দিয়ে সাজানো, লাইট দিয়ে সাজানো জায়গাটা, সকলেই দাঁড়িয়ে রয়েছে, কারণ পাহাড়ের সুন্দর ভিউ তো দেখাই যাচ্ছে, নিচের দিকে যে এরিয়াটা রয়েছে পুরোটাই একদম বরফে মোড়া। এই সময় এসে এত সুন্দরভাবে বরফ দেখতে পারবো, মনটা একদম সত্যি আনন্দে ভরে গেল। তাছাড়াও কিছুক্ষণ আগে হেরিটেজ বিল্ডিং এর উল্টো দিকে যে এরিয়াটা দেখালাম, সেইখান থেকে দাঁড়িয়েও নিচের দিকে তাকালাম, পুরো এরিয়াটা বরফে একদম মোড়া, বেশ ভালো লাগলো দেখতে। তবে বুঝতেই পারছো সন্ধেবেলা, সন্ধ্যের আলোতে এই বরফগুলো দেখানোটা একটু কষ্টকরই ব্যাপার, তবুও আমি তোমাদেরকে দেখালাম। কালকে দিনের আলোতে চেষ্টা করবো এই সুন্দর ভিউগুলো একবার একটু ক্যাপচার করার, দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে দেখতে। মল রোডে এখন আমি ঠিক যেই লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, আচ্ছা ভিউ দেখার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মল রোডের ওপরে এখন হচ্ছে এই মুহূর্তে হর্স রাইড। তোমরা যারা হর্স রাইড করতে চাও অবশ্যই কিন্তু ঘোড়ার পিঠে উঠে মল রোডটা ঘুরে দেখে নিতে পারো। যেখানে দাঁড়িয়ে রয়েছি ব্যাক সাইডেই রয়েছে খুব সুন্দর একখানা কিন্তু বসার ব্যবস্থা, দেখো খুব সুন্দর শেড রয়েছে, নিচের দিকে বসার ব্যবস্থা, যেখানে বসে সময় কাটাতে পারো। তাছাড়াও মল রোডটা যখন তোমরা ঘুরে দেখবে, ছোট বড় প্রচুর দেখতে পারবে মহান ব্যক্তিদের স্ট্যাচু, আমার মনে হয় সেগুলো দেখতেও তোমাদের বেশ ভালো লাগবে। এইদিকেই রয়েছে অটল বিহারী বাজপেয়ী, যার বড় একখানা স্ট্যাচু। এই সাইডে রয়েছে খুব সুন্দরভাবেই বীরভদ্র সিং এর স্ট্যাচু, এবং জায়গাগুলো যে স্ট্যাচুগুলো রয়েছে তার আশেপাশের এরিয়াটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। মোটামুটি সিমলা মল রোডে আমি যে পর্যটকদের আনাগোনা দেখতে পাচ্ছি, আশা করছি আমার মতো সকলেই এই সময় ভিজিট করেছে শুধুমাত্র বরফ দেখার জন্য। তাছাড়াও এই যে সামনের দিকের লোকেশনটা রয়েছে, দেখো খুব সুন্দর একখানা ফোয়ারা দেখা যাচ্ছে। তোমাদের সাথে ঘুরতে আসা ছোট ছোট বাচ্চারা যখন মল রোডে তাদের নিয়ে আসবে, সেখানে নিয়ে গেলে পরে খুব সুন্দরভাবে মজা করতে পারবে। জায়গাটা ভীষণ ফানি এবং খুব সুন্দর করে সাজানো। একজন দাদা এখানে খুব সুন্দরভাবে বাবলস গুলো বিক্রি করছে, আর মানে ঘুরতে আসা পর্যটকদের সাথে যত ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে বাবলস গুলো ওড়াচ্ছে তো, আর সকলেই নিজেদের মতো খেলা করছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে তোমাদেরকে ফোয়ারাটার কথা বললাম, ঠিক তার পাশেই দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা ভীষণ গুরুত্বপূর্ণ একখানা জায়গা। সিমলার মল রোডের ওপরে থাকা খুব সুন্দর ভিউ পয়েন্টে এখন এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়েছি। সবার প্রথমে বলবো এই লোকেশনে তোমরা এসে পৌঁছাবে কেমন করে। মল রোডের ওপরে যখন দাঁড়িয়েছিলাম ব্যাক সাইডে আমি তোমাদেরকে দেখালাম যে খুব সুন্দর একখানা ফোয়ারা রয়েছে, ফোয়ারার কাছে আসলে পরে দেখতে পারবে মহাত্মা গান্ধীজির বড় একখানা স্ট্যাচু। এই স্ট্যাচুটার ঠিক দু পাশেই রয়েছে এই লোকেশনে আসার জন্য রাস্তা। এক সাইডে রয়েছে সিঁড়ি, এক সাইডে রয়েছে পাহাড়ি রাস্তা। কিছুটা পথ পাহাড়ি রাস্তা, খাড়াই পথ ধরে তোমাদের এখানে আসতে হবে। এখানে আসলে পরে ভিউটা অসাধারণ ভাবে দেখতে পারবে। পুরো মানে সিমলার যে মল রোডটা কিভাবে সেজে উঠেছে দারুণ সুন্দরভাবে ক্যাপচার করতে পারবে। তার সাথে তোমাদেরকে দেখাবো এইদিকে খুব সুন্দর রয়েছে বসার ব্যবস্থা। এখানে বসে সামনের দিকে তাকালে মল রোডের সুন্দর ভিউটা তোমরা ক্যাপচার করতে পারবে। যেহেতু রাতের বেলা পাহাড়ের এই সুন্দর দৃশ্য তোমাদেরকে ঠিক সেইভাবে দেখাতে পারছি না, কিন্তু পুরো পাহাড়ের গায়ে চিকচিক আলোগুলো জ্বলছে, এটা সত্যি দেখলে পরে মন ছুঁয়ে যায়। এই সাইডেই দাঁড়িয়ে রয়েছে পরপর লাইন দিয়ে প্রচুর ঘোড়া, তোমরা চাইলে পরে মল রোডের ওপরে হর্স রাইডও করতে পারো, আর তার সাথে বসে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারো।
সিমলা মল রোডের ওপরে পর্যটকদের আনাগোনা, তাদের হাঁটা চলা, পুরো মল রোডটা দেখতে কেমন লাগছে সেই ভিউটা দাঁড়িয়ে থেকে দেখলাম বেশ খানিকক্ষণ ওয়াচ টাওয়ারের ওপর থেকে। চাইলে তোমরাও এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে যেতে পারো। সিমলার মল রোড থেকে খুব সুন্দরভাবে ক্যাপচার করা যায় এবং দেখা যায় সানসেট ভিউ। যদি তোমরা একটু তাড়াতাড়ি করে আসতে পারো, দারুণ সুন্দরভাবে আজকে মোটামুটি যতগুলো ভিউ পয়েন্ট দেখালাম প্রত্যেকটা জায়গা থেকে দাঁড়িয়ে সানসেট ভিউ তোমরা দেখতে পারবে। আমি যেহেতু আজকে যেই সময় সিমলার মল রোডে ভিজিট করেছিলাম একটু বেলাও হয়ে গিয়েছিল, তাছাড়া ওয়েদারটা একটু ক্লাউডি থাকার কারণে ঠিক সেইভাবে সানসেট ভিউ দেখতে পাইনি বলে ভিডিওর মাধ্যমে আর তুলে ধরিনি। তবে হাঁটা পথে এই যে আমি সিমলার মল রোডটা ঘুরে দেখলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো, খুব মজা করলাম। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিমলার মল রোডের ওপরে থাকা বিখ্যাত এবং প্রাচীনতম গির্জার সামনে, যে গির্জার কিন্তু নাম প্রচুর রয়েছে। প্রত্যেকটা পর্যটক একবার হলেও এই গির্জার সামনে আসে, ছবি তোলে। এই হলো সামনের দিকের ভিউ। সামনের দিকের ভিউটা অসাধারণ, একদম ঠিক উপরের দিকে দেখো এত সুন্দর পুরো গির্জাটা সাজানো হয়েছে, দারুণ লাগছে। গির্জার নাম হলো ক্রাইস্ট চার্চ সিমলা। অবশ্যই তোমরা এখানে ভিজিট করবে। মল রোডে আসলে পরেই চার্চটা কিন্তু সবার প্রথমে চোখে পড়বে। 1857 সালে সিমলাতে এই গির্জাটি নির্মিত হয়েছিল। বলা হয়ে থাকে এই গির্জাটি নাকি উত্তর ভারতের দ্বিতীয় বৃহত্তম একটি গির্জা। মল রোড থেকে হাঁটা পথে চলে এলাম লাক্কার বাজারে। লাক্কার বাজারে আসলে পরে তোমরা দেখতে পারবে খুব সুন্দর সাজানো গোছানো একখানা মার্কেট। লাক্কার বাজার মানে বুঝতেই পারছো, কাঠের তৈরি বিভিন্ন জিনিস, সেটা ঘর সাজানোর বলো, জুয়েলারি বলো, রান্নার কিছু জিনিসপত্র বলো, সমস্ত কিছু জিনিস এখানে কিন্তু কাঠের তৈরি, যেগুলো পাওয়া যায় লাক্কার বাজারে। লাক্কার বাজারে এই সমস্ত জিনিস ছাড়াও তোমরা বিভিন্ন ধরনের সোয়েটার, বাচ্চাদের টুপি, সাজগোজের জিনিস, খেলনা বাচ্চাদের সমস্ত কিছু পেয়ে যাবে, তুলনামূলক কমে পাবে। মল রোডের উপরে যতগুলো দোকান রয়েছে সেখানে তো একটু দামগুলো বেশি, সেখান থেকে তুলনামূলক এখানে কিন্তু দামগুলো অনেকটাই কম রয়েছে। তাছাড়াও বন্ধুরা, লাক্কার বাজার ছাড়া মল রোডের পাশে রয়েছে লোয়ার বাজার, সেখানেও তোমরা ভিজিট করতে পারো। সেখানেও কিন্তু অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়। এবারে লাক্কার বাজার আর লোয়ার বাজার এই জায়গা দুটোর নাম মনে রাখলে পরেই এনাফ। মল রোডে আসলে পরে যে কাউকে জিজ্ঞেস করবে, তোমরা কিন্তু অনায়াসে এখানে হাঁটা পথে মল রোড থেকে পৌঁছে যেতে পারবে। মল রোড ঘুরে সোজা রওনা দিয়েছিলাম হাঁটা পথে আমাদের হোটেলের উদ্দেশ্যে। এসে দেখলাম হোটেল রাজদূত খুব সুন্দর আলো দিয়ে সেজে উঠেছে, তাই ছোট্ট করে ক্যামেরা বন্দি করে নিলাম। মল রোড থেকে ঘুরে এসেছিলাম যখন, তখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি ঠিক 8:30টার মতো। রুমে এসে একটু হাত মুখ ধুলাম, ছেলেদের সাথে সময় কাটালাম। এখন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে রাত্রি ঠিক 9:30। রুমের মধ্যেই নিয়ে বসে পড়েছি রাতের খাবার। তবে তোমাদেরকে বলে দিই, রাতের খাবারটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রয়েছে। প্যাকেজে যে খাবারগুলো রয়েছে সেইগুলোই আমাকে সার্ভ করেছে। এক্সট্রা ভাবে আমি শুধু আমার 2 ছেলের জন্য ডিম সেদ্ধটা অর্ডার করেছিলাম। রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে ফয়েল প্যাকেটের মধ্যে মোড়া রুটি, আলু কড়াইশুঁটি দিয়ে একখানা সুন্দর করে তরকারি বানিয়ে দিয়েছে। এখানে রয়েছে ছোট্ট একখানা বালতির মধ্যে ডাল, আর এই বড় হাঁড়িতে রয়েছে চিকেন কষা, যা দিয়ে রাতের খাবার কমপ্লিট করব। সাথে দিয়েছে প্লেট সাজিয়ে স্যালাড। দেখে তো মনে হচ্ছে প্রত্যেকটা খাবার খুব সুন্দর হবে। আর দুপুরবেলা যে খেয়েছিলাম, দুপুরের খাবারটাও আমার বেশ ভালো লেগেছিল। চিকেনটা একটু দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর এই ছোট্ট ছোট্ট হাঁড়িগুলোতে খাবারগুলো সার্ভ করেছে, দেখেই মনটা শান্তি হয়ে গেল। এই হলো চিকেন, লেগ পিসও পড়েছে। এই দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করব। আর তোমরা কিন্তু রাতের বেলা যে খাবারগুলো খাবে, ডাইনিং হলে গেলে পরে বুফে সিস্টেম খাবার, সেখানে খুব সুন্দর করে তোমরা খাবার দাবার খেতে পারো। যেহেতু বুঝতেই পারছো বুফে সিস্টেম খাবার দাবার, সাথে 2টো ছেলেই রয়েছে। আমি আর এক্সট্রা ভাবে ওখানে গেলাম না উপরে ডাইনিং হলে। রিকোয়েস্ট করলাম আমি দাদাদেরকে যে আমাকে যদি রুমে খাবারটা সার্ভ করা হয় তাহলে বেশ ভালো হয়। বললো ঠিক আছে, রুমেই সার্ভ করে দেবো। যথারীতি খাবার নিয়ে বসে পড়েছি, খেয়ে দেখবো খাবারগুলো খেতে কেমন হয়েছে। খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি আমার দুটোই ঠিকঠাক লেগেছিল। তবে আমার 2 ছেলে যে পরিমাণে খাবার খায়, আমার আর সৌরভের জন্য এই খাবারটা লেগে বেশি। যতটা পরিমাণে আমাদেরকে খাবার সার্ভ করেছিল, প্রত্যেকটা খাবার আমার তো ভীষণ ভালো লেগেছিল। বিশেষ করে ডালটা এত সুন্দর তৈরি করেছিল। পেট ভরে খাবার দাবার খেয়ে ফ্রেশ হয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা।
গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে গিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 9টার মতো। আজকে ঘুরে দেখবো সিমলার আশেপাশে যতগুলো সাইট সিন রয়েছে সেই সাইট সিন গুলো। তবে তার আগে সকালবেলা 8টার মধ্যে আমি পুরো রেডি হয়ে গিয়ে হোটেল রাজদূতেই সকালের জলখাবারটা কমপ্লিট করে নিয়েছিলাম। সকালের জলখাবারটা কিন্তু আমাদের রয়েছে প্যাকেজের মধ্যে। সকালের জলখাবারে অপশন রয়েছে অনেক রকমের। তোমরা পরাঠা নিতে পারো, পুরি সবজি নিতে পারো, স্যান্ডউইচ নিতে পারো। সকাল সকাল যেহেতু অনেকগুলো জায়গা ঘুরে দেখবো, গাড়িতে জার্নি রয়েছে, তাই আমি ভাবলাম বাচ্চাদেরকে সাথে নিয়ে স্যান্ডউইচটা খেয়ে নেওয়াটাই বেটার অপশন হবে। অনেকেই পরাঠা খাচ্ছিল। তাছাড়াও তোমাদের যদি অন্য কিছু খাবার খেতে ইচ্ছে করে তোমরা অবশ্যই অর্ডার করে নিতে পারো। চা কফিটা তো অবশ্যই সাথে থাকবে। আজকে ঘুরে দেখবো সিমলার আশেপাশে অনেকগুলো সাইট সিন, সুন্দর সুন্দর সাইট সিন। কোথায় কোথায় ভিজিট করব আমার সাথে থাকলে পরে অবশ্যই তোমরা জানতে পারবে। এখন আপাতত ওই সামনের রাস্তাটাতে যাব, কারণ ওখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হোটেল রাজদূতে থাকলে এই একটা সুবিধে রয়েছে, মেন রোডটা যেহেতু একদম হাতের কাছে, একদম বেশিক্ষণ রাস্তা আমাদেরকে হাঁটতে হয়নি হোটেল থেকে মেন রোডে আসার জন্য। তবে মেন রোডের ওপরে এতটা পরিমাণে জ্যাম ছিল যার জন্য গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। গাড়িতে ওঠার যে শ্যুটটা ঠিক সেইভাবে আমি নিতেও পারিনি। এখন আপাতত গাড়িতে বসে রওনা দিয়েছি আমাদের প্রথম গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। এই মাত্র আমরা সঞ্জলি মার্কেট পার করে এগিয়ে চলে এসেছি। বেশ কিছুদিন আগেই সিমলাতে বরফ পড়েছিল, সেই জমা বরফগুলো রাস্তার দুপাশেই রয়েছে অল্প সংখ্যক করে, সেইগুলো দেখছি। ছেলেগুলো বেশ কিন্তু মজা পাচ্ছে বরফগুলো দেখে। চলো প্রথমে আমরা কোথায় ভিজিট করছি আমার সাথে থাকো, তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আজকে যে ড্রাইভার দাদার গাড়ি করে সিমলার সাইট সিনগুলো ঘুরে দেখব সেই বিষয়ে একটু বলি। 5 রাত 6 দিন সিমলা, কুলু, মানালি, কাসোল ভ্রমণের যে ট্রিপ প্ল্যানটা আমি নিয়ে এসেছি, সিমলাতে এসে দ্বিতীয় দিনে যে সাইট সিন ঘুরতে বেরিয়েছি যেই গাড়ি করে, সেই গাড়িটা 5 রাত 6 দিন আমার সাথেই থাকবে একদম চণ্ডীগড় ড্রপ পর্যন্ত। ফাইনালি চলে এলাম আমার প্রথম গন্তব্যস্থলে, জাকু পাহাড়ে অবস্থিত জাকু মন্দির এইবারে ঘুরে দেখব। আর এখানে গাড়ি থেকে নামার পরেই চোখে পড়লো পাহাড়ের এই অপরূপ সুন্দর দৃশ্য, যেটা না দেখিয়ে আর থাকতে পারলাম না। মন্দির প্রাঙ্গণে ভিজিট করার জন্য আমাদের গাড়ি ঠিক যেখানে এসে দাঁড়ালো সামনের দিকেই রয়েছে সিঁড়ি। এই সিঁড়িটা ধরে ওপরের দিকে আমাকে যেতে হবে। দাদা বলে দিলেন এই সিঁড়ি কটা পার করে সামনের দিকে গেলে পরেই চলমান সিঁড়ি পড়বে। সেই চলমান সিঁড়ি ধরে খুব সহজেই আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে যেতে পারবো। প্রাচীন এক হিন্দু মন্দির, যে হিন্দু মন্দির হনুমানজির উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দির ঘিরে রয়েছে ছোট বড় অনেক ইতিহাস। শ্রী হনুমান মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বারের সামনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। প্রবেশদ্বারটা একটু শুধু তোমাদেরকে দেখাই, কতটা বড় এবং কত সুন্দর করে সাজানো। এই প্রবেশদ্বারের ভেতরেই দেখো রয়েছে সিঁড়ি, পাশ দিয়ে সিঁড়ি ধরে খুব সহজে হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারবে মন্দির প্রাঙ্গণে। প্রথমবার আমি সিমলাতে ঘুরতে এসে জাকু মন্দিরে এসেছিলাম, পায়ে হেঁটেই আমি মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম। এইবারে এসে যেটা দেখছি, প্রবেশদ্বারের ঠিক পাশেই রয়েছে একখানা কাউন্টার এবং চলমান সিঁড়ির ব্যবস্থা। দেখো এখানে বোর্ড রয়েছে, লেখা রয়েছে শ্রী জাকু হনুমান মন্দির এক্সিলেটর মার্গ। ভেতরে একখানা রয়েছে টিকিট কাউন্টার। আপ ডাউন মিলিয়ে তোমরা মাথা পিছু 20 টাকা দিয়ে টিকিট করে নিলে পরে খুব সহজে চলমান সিঁড়ি ধরে পৌঁছাতে পারবে মন্দির প্রাঙ্গণে। সৌরভ বলছে চলো আমরা পায়ে হেঁটেই মন্দির প্রাঙ্গণে যাব। তবে এই দিক দিয়ে এবারে সোজা মন্দির প্রাঙ্গণের দিকেই আমরা এগিয়ে যাব। তোমাদের সাথে যদি বয়স্ক মানুষজন থাকে কিংবা ছোট বাচ্চা থাকে, যেহেতু সুবিধে রয়েছে, আমি তোমাদের অবশ্যই বলবো 20 টাকা দিয়ে মাথা পিছু টিকিট কেটে চলমান সিঁড়ি ধরেই তোমরা মন্দির প্রাঙ্গণে যেও। আমি তো সিঁড়ি ধরেছি যাওয়ার জন্য, হাঁটা পথেই যাব। তবে যখন তোমরা হাঁটা পথে যাবে, এই যে ওপরের দিকে লেখাগুলো রয়েছে হনুমান চালিসা লেখা রয়েছে, পড়তে পড়তে যাবে, খুব সহজে পৌঁছে যেতে পারবে মন্দির প্রাঙ্গণে। চলমান সিঁড়ি হওয়ার ফলে অনেকটা সুবিধে তো হয়েছে, তাছাড়াও সিমলার মল রোড থেকে মাথাপিছু 250 থেকে 300 টাকার বিনিময়ে কেবল কারের মাধ্যমে পৌঁছে যেতে পারো সোজা জাকু মন্দিরে। চারিদিকে এত সুন্দর ঠাকুরের গানগুলো হচ্ছে, যা শুনতে শুনতে খুব সহজে পৌঁছে গেলাম একদম জাকু মন্দিরে। আর মন্দির প্রাঙ্গণে পৌঁছে গিয়ে সুবিশাল হনুমানজির এই মূর্তি দেখে মনটা একদম জুড়িয়ে গেল। প্রচুর পর্যটকদের এখানে আনাগোনা রয়েছে, সকলেই ছবি তুলতে ব্যস্ত। সবার প্রথমেই যেটা বলবো, সাথে থাকা ফোন, চশমা, সমস্ত কিছু, টুপি একটু সাবধানে রাখার চেষ্টা করবে। হনুমানজির মন্দির আর হনুমান থাকবে না তা তো হতেই পারে না, প্রচুর হনুমানের উৎপাত রয়েছে।
তোমরা চাইলে পরে মন্দির প্রাঙ্গণে এসে পুজো দিতে পারবে। পুজো দেওয়ার জন্য ডালাগুলো কিন্তু একদম নিচের দিকেই রয়েছে দোকান, সেখান থেকে কিনে নিতে পারো। তবে প্রসাদের যে ডালাগুলো রয়েছে সেইগুলো একদম সাবধানে নিয়ে আসবে, একটু লুকিয়ে আনার চেষ্টা করবে। দোকান থেকে অবশ্য তোমাদেরকে বলেই দেবে। আর এই সুবিশাল মানে হনুমানজির মূর্তি কালকে সিমলাতে পৌঁছে গিয়ে সিমলা থেকে দেখেছিলাম, আর আজকে সেই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি। দারুণ সুন্দর লাগছে, বেশ খানিকক্ষণ এখানে সময় কাটাবো। শুনেছি অনেকের কাছে ব্রাজিলের যে ক্রাইস্ট দ্য রেডিমারের বিশাল যে মূর্তিটা রয়েছে তার থেকেও নাকি এই হনুমানজির মূর্তিটা অনেকটাই বড়। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটাবো। আর এইদিকে না বাচ্চাদের ছোট্ট একখানা পার্ক রয়েছে, সেখানে তোমাদের সাথে থাকা বাড়ির যে কুচে কাচারা তারাও খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে। সমুদ্র পৃষ্ঠ থেকে ৮,০৫৪ ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির প্রাঙ্গণ। যে মন্দির প্রাঙ্গণে আসলে দেখতে পারবে ১০৮ ফুট উচ্চতার সুবিশাল এই হনুমানজির মূর্তি। নিজের চোখে না দেখা পর্যন্ত ব্যাপারটা একটু হলেও অবিশ্বাস্যকর। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হনুমানজির মূর্তির একদম ঠিক সামনে। তবে ব্যাক সাইডের ভিউটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি হনুমানজির দুখানা বড় বড় পা, শুধু পায়ের থাবাটা দেখো কতটা বড়। আর এইদিকে দেখো, একটু ক্যামেরাটা ঘোরাও, পুরো লেজটা কতটা বড়। এখানে দেখা যাচ্ছে গদাটা। পুরো যদি হনুমানজির মূর্তিটা ভালো করে দেখি, এইভাবে মাথা উঁচু করে দেখতে হবে, মানে ব্যাপারটা এত সুন্দর। আর এইখান থেকে দাঁড়িয়ে ক্যামেরাটা একটু এইদিকে ঘোরাতে বলবো, পুরো সিমলা শহরটা দেখা যাচ্ছে দারুণ ভাবে। কি দারুণ লাগছে। পুরো এখানে দেখো বাড়িঘর গুলো পুরো গিজগিজ করছে, গাড়ি ঘোড়াগুলো যাওয়া আসা করছে, সমস্ত কিছু দেখা যাচ্ছে এইখান থেকে। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে শ্রী রামচন্দ্রের খুব সুন্দর বিগ্রহ। প্রবেশদ্বারের সামনে লেখা রয়েছে শ্রী হনুমানজি জাকু মন্দির। হনুমানজির সুবিশাল মূর্তি ছাড়াও মন্দির চত্বরে ছোট ছোট বেশ অনেকগুলো মন্দির রয়েছে। প্রত্যেকটা মন্দিরে যাবে, দর্শন করবে, তোমরা চাইলে পুজোও দিতে পারো। মেন গেটের কাছেও ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে, এমনকি মন্দির চত্বরে আসলে পরে ডালা বিক্রয় কেন্দ্র তোমরা দেখতে পারবে। সকাল সকাল আজকে বেশ রোদ দিয়েছে, ওয়েদারটা ভালো। তবে একখানা হাওয়া হচ্ছে, সেই হাওয়াটা গায়ে এসে লাগলে এত ঠান্ডা লাগছে। বাদরটা দেখো, মানে বাদরগুলো শুধু সুযোগ খুঁজছে কার হাতে ফোন আছে, কার হাতে ডালা রয়েছে, সেগুলো আমরা ধরবো, অ্যাটাক করব। বেশ ভয়ও লাগছে। যাই হোক, মন্দির চত্বরটা ঘুরে দেখছি, আমার তো ভালো লাগছে। এত সুন্দর করে সাজানো গোছানো, প্রচুর পর্যটক এসেছে, তাও এক আলাদা রকমের শান্তি এখানে রয়েছে। মন্দির চত্বরের আশেপাশের পুরো এলাকাটি দেবদার গাছে ঘেরা, যার জন্য আশেপাশের ভিউ অসাধারণ। নীল আকাশ, তার সাথে সবুজে ঘেরা দেবদার গাছের বন, কি অপূর্ব লাগছে দেখতে। আকাশ ক্লিয়ার থাকলে হিমালয়ের চমৎকার দৃশ্য এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। জনশ্রুতি অনুযায়ী রামায়ণ যুদ্ধের সময় লক্ষ্মণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটি আনতে যাওয়ার পথে স্বয়ং হনুমানজি এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন, যার জন্য এই পুরো স্থানটি হনুমানজিকে উৎসর্গ করে হনুমান মন্দির তৈরি করা হয়েছে। স্বয়ং হনুমানজির পদধূলি এবং এইখানে হনুমানজি বিশ্রাম নিয়েছিলেন বলে এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাকু মন্দিরে এসে তোমরা সুবিশাল হনুমানজির মূর্তির দর্শন অবশ্যই করবে। এখন দাঁড়িয়ে রয়েছি মেন মন্দিরে, জাকু মন্দিরে, যেখানে হনুমানজির খুব সুন্দর ছোট্ট বিগ্রহ রয়েছে। তোমরা চাইলে পরে এই মন্দিরে এসে পুজো দিতে পারবে। মন্দিরের ঠিক পাশে এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। একটু দেখিয়ে দিই, মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করার জন্য সামনেই রয়েছে প্রবেশদ্বার। আমি দর্শন করে এলাম, কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকমের ভিডিও শুট করা যাবে না, ছবিও তোলা যাবে না, যার কারণে মন্দিরের ভেতরের কোনো ক্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। মন্দিরের আশেপাশের এরিয়াটা ঘুরতে গিয়ে চোখে পড়লো বেশ অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এখানে বরফ পড়ে রয়েছে। দেখে একদম মনটা ভরে গেল। সিমলাতে কালকে যে বরফগুলো দেখেছিলাম, সেই বরফগুলো প্রায় ইটের মতো শক্ত হয়ে গেছে, কিন্তু এখানকার বরফগুলো একদম ঝুরঝুরে, মানে হাত দিলে তোমরা এইভাবে কিন্তু ধরতেও পারবে। মানে ছেলেগুলো, মানে আমার সাথে যে আমার দুই ছেলে রয়েছে, তারা দেখে বলছে, মা একটু বরফগুলো খাবো।
কিন্তু অনেক পাতা পড়ে রয়েছে, বাদরগুলো এর ওপর দিয়ে যাওয়া আসা করছে, যার জন্য ওদেরকে আমি হাত দিতে দিলাম না। আর এখানেও ছোট্ট ছোট্ট পাশে অনেকগুলো মন্দির রয়েছে, সকলেই পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখছে, পুজো দিচ্ছে, আমারও বেশ ভালো লাগছে দেখতে। শ্রী রামচন্দ্র ও হনুমানজির দর্শন সেরে মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে এলাম। মন্দির প্রাঙ্গণটা এখান থেকে একটু তোমাদেরকে দেখাই। এত সুন্দর অরেঞ্জ কালারের মন্দির প্রাঙ্গণ, একদম জলজল করছে। মন্দিরের গায়ে এত সুন্দর কারুকার্য, অসাধারণ লাগছে দেখতে। মন্দিরের ঠিক বাইরের দিকে অনেকেই জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করছে। আমি বলবো হনুমানের উৎপাত রয়েছে। মন্দিরের যে প্রবেশদ্বারটা রয়েছে, প্রবেশদ্বারের ঠিক পাশেই রয়েছে ছোট্ট একখানা কাউন্টার, সেখানে তোমরা ফ্রিতে জুতো রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। আর এই দিকটা যদি একটু দেখাই, মন্দিরের ঠিক উল্টো দিকের এরিয়াটা এত সুন্দর, ছোট্ট একখানা গার্ডেন এরিয়া রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, এখানে বসে তোমরা বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারো। জাকু মন্দির খুব সুন্দরভাবে ঘুরে গাড়িতে উঠে বসলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। জাকু মন্দির পাহাড়ের একদম উঁচুতে, রাস্তাও বড্ড সরু। এখানে ছোট গাড়ি অনায়াসে চলে এলেও 13 থেকে 17 সিটার গাড়ি একদম নিয়ে আসা যাবে না, সেটা পুরোপুরিভাবেই নিষিদ্ধ রয়েছে। পাহাড় কেটে তৈরি করা কোথাও বা উঁচু নিচু ঢেউ খেলানো আঁকা বাঁকা পথ, যার ওপর দিয়ে জার্নি করতে করতে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। চলে এলাম আমি দ্বিতীয় নাম্বার গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি গ্রিন ভ্যালির একদম ঠিক সামনে, যেখান থেকে পাহাড়ের এত সুন্দর দুর্দান্ত ভিউ দেখা যায়, কি বলবো। তবে তার আগে ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর পর্যটক একদম মেন রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র এই সুন্দর ভিউটা উপভোগ করার জন্য। আর রাস্তার ওই পারেই আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, মানে যেসব পর্যটকেরা এসেছে তাদের গাড়ি নিয়ে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সবার প্রথমে একটা কথা অবশ্যই বলবো, বিশেষ করে সাবধান করব, তোমাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে, গ্রিন ভ্যালিটা দেখার জন্য যেহেতু তোমাদেরকে মেন রোডের ওপরেই দাঁড়িয়ে দেখতে হবে, সাথে বাচ্চা থাকলে একটু তাদের হাতটা ধরে রাখবে, তাদেরকে এপার থেকে ওপারে যেতে দেবে না, কারণ নন স্টপ রোড দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। আর এই হলো সুন্দর ভিউ, দেবদার গাছের পুরো একদম কিন্তু বন, এখানে পাহাড়ের এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে কি বলবো। এখান থেকে দাঁড়িয়ে ওই যে সামনের পাহাড়টা রয়েছে, দেবদার গাছের তো খুব সুন্দর ভিউ দেখাই যাচ্ছে, আর সেই বনের মাঝখানে খুব সুন্দর ছিটে ফোঁটা পড়ে রয়েছে বরফ, সেটাও দেখতে দুর্দান্ত লাগছে। সবুজে মোড়া পাহাড়ি উপত্যকার এই সুন্দর রূপ সকলের মন মুগ্ধ করতে বাধ্য করবে। পাইন গাছ এবং দেবদার গাছে ঘেরা এই জায়গাটি অপরূপ সুন্দর। গ্রিন ভ্যালি ঘুরে সোজা গাড়িতে উঠে বসেছিলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য, মানে কুফরির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কুফরি হলো এমনই একখানা পর্যটন কেন্দ্র যা বরফ দেখার জন্য আদর্শ জায়গা। মূলত সিমলাতে ভ্রমণ করতে আসা পর্যটকরা সিমলাতে বরফের দেখা যখন পায় না, তখন ছুটে আসে কুফরিতে। কুফরির মেন পয়েন্টে আমরা এখনো পৌঁছাইনি, তবে রাস্তার ওপরে এতটা পরিমাণে বরফ দেখতে পেয়েছিলাম যা দেখে মন ভরে গিয়েছিল। আর শুধু আমরা আশায় ছিলাম, রাস্তায় এতটা পরিমাণে যখন বরফ দেখতে পেয়েছি, কুফরি মেন পয়েন্টে গিয়ে আমরা কতটা পরিমাণে বরফের দেখা পাবো। তবে এত পরিমাণে বরফ দেখে নিজেকে আর আটকে ধরে রাখতে পারিনি, তাই একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। কুফরি যাওয়ার পথে রাস্তার ওপরে এত পরিমাণে বরফ পড়ে রয়েছে, যা দেখে আর গাড়িতে বসে থাকতে পারলাম না। আমাদের ড্রাইভার দাদাকে বললাম একটু গাড়িটা দাঁড় করাতে, রাস্তার ওপরেই গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আর এই যে নিচের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরেই আমরা ওপরের দিকে আসলাম। পরপর প্রচুর গাড়ি আসছে, একটু নয়েজ আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। এই হলো বরফ, যেহেতু একদম রোডের পাশে বরফগুলো রয়েছে, গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে বলে এই বরফগুলো একটু নোংরা হয়ে গেছে। কিন্তু এই দিককার ভিউটা একটু দেখো, কি দারুণ লাগছে। সাদা রঙের সাথে গাছের পাতার রং সবুজ, মিলেমিশে একাকার, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল ব্ল্যাক আইসের থেকে একটু দূরে থাকতে,
আসলে ব্যাপারটা হলো যেই সব বরফগুলো অনেক দিন ধরে পড়ে থেকে একদম কালো হয়ে গিয়েছে সেইগুলোকে ব্ল্যাক আইস বলা হয়, যার উপরে পা রাখলে অনায়াসে যে কেউ স্লিপ খেয়ে পড়ে যেতে পারে। রাস্তার পাশে যে বরফগুলো পড়েছিল, গাড়ি ঘোড়া যাওয়া আসা করছিল বলে সেই সব বরফগুলো একটু নোংরা হয়ে গিয়েছিল। পাশেই একখানা ছোট্ট পাহাড়, যার ওপরে পুরো বরফের চাই, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মজা করে নিলাম। শুধু আমি নই, আমার সাথে আমার 2 ছেলেও ভীষণ পরিমাণে মজা করেছে। বরফের মধ্যে হাত দিয়েছিলাম বলে পুরো হাতটা যেন কেটে পড়ে যাচ্ছিল, এতটা পরিমাণে ঠান্ডা ছিল। আর আমি একটু ওপরের দিকেই উঠে গিয়েছিলাম, তবে আমার 2 ছেলে একটু নিচের দিকেই দাঁড়িয়ে মজা করছিল। আর আমার 2 ছেলে শুধু বলছে বরফে দাঁড়িয়ে থাকো, এখানেই মজা করব। ফাইনালি চলে এলাম কুফরিতে। কুফরিতে এসে এখন যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, ভিউটা দেখো, যেখানে দাঁড়িয়ে রয়েছি পুরো বরফ। আর যে রাস্তা দিয়ে এলাম, বরফ গলা জলে পুরো রাস্তা ভিজে রয়েছে। এখানে দেখো পুরো সাদা হয়ে রয়েছে শুধুমাত্র বরফে, কি দারুণ লাগছে। নিচের দিকে দেখো ওই যে গাড়িগুলো যাচ্ছে, ওই রাস্তা ধরেই আমরা ওপরে এসে পৌঁছালাম। কুফরিতে আসলে পরে 5খানা আরো পয়েন্ট রয়েছে, সেই সাইট সিন গুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো। ঘোড়ার পিঠে উঠে এখান থেকে ঘোড়া বুক করে তোমরা খুব সুন্দরভাবে 5খানা সাইট সিন ঘুরে দেখে নিতে পারবে। তবে তার জন্য মাথা পিছু খরচা হবে 500 টাকা করে। গাড়ির ব্যবস্থা রয়েছে, গাড়ি করেও তোমরা কিছু জায়গা রয়েছে এখানে, সেই জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারো। এমনকি এখানে কিছু স্নো অ্যাক্টিভিটি রয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, মোটামুটি 10 থেকে 12 রকমের। সেই অ্যাক্টিভিটি গুলোর জন্য একখানা প্যাকেজ রয়েছে, মাথা পিছু খরচা হবে 1500 টাকার কাছাকাছি। অ্যাক্টিভিটির যে ওই চার্টটা রয়েছে, সেই চার্টটা পুরোটাই আমি স্ক্রিনে দিয়ে দেবো, এই ভিডিও স্ক্রিনে। তোমরা চাইলে পরে একখানা স্ক্রিনশট তুলে নিয়ে ভালো করে দেখে নিতে পারো। এবারে তোমাদেরকে বলে দিই, এই যে তোমরা ঘোড়ার পিঠে উঠে সাইট সিন গুলো ঘুরবে, স্নো অ্যাক্টিভিটি করবে, এগুলো কিন্তু কোনোটাই প্যাকেজের মধ্যে নেই। পুরোটাই তোমাদেরকে নিজস্ব টাকা খরচা করে এই অ্যাক্টিভিটি গুলো করে নিতে হবে। আমার সাথে যেহেতু ঋষু ওম দুজনেই রয়েছে, ওম খুব বায়না করছিল যে ঘোড়ার পিঠে উঠে আমরা এই সাইট সিন গুলো ঘুরবো, তবে আমি রিস্ক নিতে চাইছি না। আর এইখানেই আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের সোয়েটার পাওয়া যাচ্ছে। এইখানে আমি বেশ খানিকক্ষণ সময় কাটাবো। কুফরিতে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি ছাড়া হর্স রাইড, ইয়াক রাইড এগুলো তো রয়েছে। দেখার মতো রয়েছে হিমালয়ান নেচার পার্ক। যদি তোমাদের ইচ্ছে হয়, তোমরা সেই পার্কে একবার হলেও ভিজিট করতে পারো। আমি এখন যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, জায়গাটা পুরোটাই ব্যারিকেড দিয়ে ঘেরা, আর এর ভেতরেই রয়েছে সাইট সিন গুলো। তোমরা যারা ভাবছো যে আমরা পায়ে হেঁটে এন্ট্রি করে যাব, বিশ্বাস করো, যেই গেটটা দিয়ে তোমরা এন্ট্রি করবে সেই জায়গাটা এতটা পরিমাণে নোংরা হয়ে রয়েছে, পায়ে হেঁটে তোমরা কোনো মতেই এন্ট্রি করতে পারবে না। আর এইখান থেকে দেখো পুরো সাদা বরফে মোড়া, বেশ ভালো লাগছে দেখতে। তবে হ্যাঁ, তোমরা আমার সাথে থাকো, মানালি নিয়ে খুব সুন্দর একখানা ভিডিও ক্রিয়েট করে তোমাদের সামনে উপহার দেব। বরফ কাকে বলে সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে। কুফরিতে এসে যারা বেশিক্ষণ সময় কাটাবে, স্নো অ্যাক্টিভিটি করবে, এমনকি তোমরা যারা সাইট সিন গুলো ঘুরবে, তাদের তো বেশ অনেকক্ষণ সময় লেগে যাবে। তোমরা দুপুরের খাবার দাবার কুফরি থেকেই কমপ্লিট করে নিতে পারো, এখানে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে। ছোট ছেলে বায়না করছে ম্যাগি খাবে, যার জন্য 1 প্লেট আমি ম্যাগি নিলাম, দাম পড়লো 50 টাকা। ভেজিটেবিল ম্যাগি, আমি বলেছিলাম লঙ্কা দিতে না, তাই লঙ্কা দেয়নি, খুব সুন্দর গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে বানিয়ে দিয়েছে। আর বড় ছেলে বললো এখন ম্যাগি খাবে না, ও এসেই ফ্রুট খেলো। 50 টাকা প্লেট, তরমুজ বিক্রি হচ্ছিল, তারপরে পেয়ারা বিক্রি হচ্ছিল, সবকিছুই 50 টাকা করে। তার মধ্যে থেকে ও বেছে নিল তরমুজটা, তরমুজ খেয়েছে। আর ছেলে বলছে ম্যাগি খাবে। ম্যাগিটা বেশ সুন্দর করে সাজিয়ে সার্ভ করেছে, খেয়ে আমি একটু দেখি কেমন হয়েছে। পুরোটা ছোট ছেলেই খাবে, একটু টেস্ট করি। হ্যাঁ রিশু, কেমন হয়েছে? গাড়িতে ওঠার পর থেকে ওম শুধু বলছিল আমার গা গোলাচ্ছে, যার জন্য কিছু খেতেও চাইছিল না, শুধুমাত্র ফলটাই খেয়েছিল। ম্যাগিটা খেয়ে আমরা সোজা গাড়িতে উঠে বসেছিলাম আর সোজা চলে এসেছিলাম সিমলার মল রোডে। তবে আমি আমাদের ড্রাইভার দাদাকে বলে দিয়েছিলাম সিমলা মল রোডের আশেপাশেই গাড়ি থেকে নামিয়ে দিতে। আজকে আমাদের সাইট সিন যেহেতু খুব তাড়াতাড়ি ঘোরা হয়ে গিয়েছে, হাতে বেশ অনেকক্ষণ সময় রয়েছে, তাই ভাবলাম দিনের আলোতে সিমলা মল রোড ঠিক দেখতে কেমন লাগে সেটাও ক্যাপচার করা যাক। তাই চলে এসেছিলাম মল রোডটা ঘোরার জন্য। এদিকে মল রোডে এসে উঠে পড়েছিলাম ওয়াচ টাওয়ারে।
কি দারুণ লাগছে দেখতে। মল রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে প্রপার সানসেট ভিউ পয়েন্টের একদম ঠিক সামনে। তোমরা যদি বুঝতে না পারো এখানকার লোকাল মানুষজনদের কাছে জিজ্ঞেস করবে, তারা তোমাদেরকে লোকেশনটা একদম খুব সুন্দর করে দেখিয়ে দেবে। সবার প্রথমেই বলবো, এখানে আসলে পরে ভিউটা এত সুন্দর দেখা যায়, পুরো চারিদিকের আকাশের রং যেখানে পুরো নীল হয়ে রয়েছে, শুধুমাত্র সানসেট ভিউটা যেখানে দেখা যায় সেই দিকের আকাশের রং একদম পুরো অরেঞ্জ হয়ে গিয়েছে, এত দারুণ লাগছে দেখতে। আর ঠিক এখানে একখানা না গাছ রয়েছে, গাছের ঠিক পাশ দিয়ে সানসেট ভিউটা দেখা যায় অসাধারণ ভাবে, দারুণ লাগছে, দারুণ। সানসেটের সময় এই যে আকাশের রংটা একদিকে অরেঞ্জ কালার, কোথাও বা লাল কালার হয়ে গিয়েছে, এইখানকার লোকাল মানুষজন বলে সূর্যের লালিমা পড়েছে। শুধু পর্যটকরাই নয়, এই সুন্দর ভিউটা উপভোগ করে সিমলার লোকাল মানুষজনও। আর এত সুন্দর ভিউ তোমরাই বলো, ক্যাপচার না করে থাকা যায়? যা দেখে সত্যি মন মুগ্ধ হয়ে গিয়েছিল। সিমলার মল রোড ঘুরে সোজা চলে এসেছি আমি রুমে এসে একটু ফ্রেশ হয়ে সোজা বসে পড়েছি রাতের খাবার দাবার নিয়ে। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলবো, ট্যুর পিকার্স এর হাত ধরে তোমরা যদি সিমলা, কুলু, মানালি, কাসোল এই 5 রাত 6 দিনের ট্রিপ প্ল্যান করো, তোমরা খুব ভালো সার্ভিস পাবে। মোটামুটি এখনো পর্যন্ত আমি যে সার্ভিস পেয়েছি আমার বেশ ভালো লেগেছে। তবে ট্যুর পিকার্স এর বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে, ডিলাক্স প্যাকেজ রয়েছে, আরো বিভিন্ন ধরনের প্যাকেজ। সেই সমস্ত প্যাকেজগুলো নিলে পরে কিন্তু খরচা আলাদা আলাদা রকমের হতে পারে। সেই বিষয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ তোমরা বুঝতেই পারছো হয়তো আমি যেভাবে বলবো তোমরা বুঝতে পারবে না, বা আমি হয়তো বোঝাতে পারলাম না, পরে তোমাদেরই কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে যাবে কোথাও একটা। তার জন্য ট্যুর পিকার্স এর কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। এই ভ্রমণ সংক্রান্ত বিষয়ে তোমরা যদি ডিটেলসে ভালো করে জানতে চাও, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এনাদের সাথে সরাসরি তোমরা কথা বলে নিতে পারো, এটাই বেটার অপশন হবে। তবে এখনো পর্যন্ত আমি বলতে পারি খুব ভালো সার্ভিস পেয়েছি। আমি যদি নিজের দিক থেকে বলি, আমি এখানে ঘুরতেও এসেছি, প্লাস আমার ভিডিওর কাজও রয়েছে, যার জন্য তোমরা বুঝতেই পারছো 5 রাত 6 দিনের একখানা বড় ট্রিপ প্ল্যান একটি ভিডিওতে তুলে ধরা কোনোদিনও সম্ভব নয়। যার জন্য আমি ঠিক করেছি সিমলার ভিডিওটা এখানেই আমি এন্ড করব। কালকে সকাল সকাল রেডি হয়ে হোটেল রাজদূত থেকে সোজা বেরিয়ে যাব কাসোল এবং মণিকরণ ঘোরার জন্য। কাসোল মণিকরণ ঘোরা হয়ে গেলে পরে সোজা বেরিয়ে যাব মানালিতে। মানালি এবং কাসোল মণিকরণ নিয়ে আলাদা আলাদা ভিডিও তোমাদের সামনে আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে তুলে ধরবো, ভিডিওগুলো ক্রিয়েট করে। আশা করছি সেই ভিডিওগুলো দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। তবে সিমলাতে এসে আমি যে এখানে সুন্দর সময় কাটিয়েছি, ঘুরতে গিয়েছি, এই যে ভিডিওটা ক্রিয়েট করে তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। চলো এখনকার মতো তাহলে তোমাদেরকে টাটা জানাচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কাসোল এবং মণিকরণের ভিডিও নিয়ে।